নয়না শ্রীবাস্তব বলেছিল, ঝুট, সব ঝুট। অর্জুন শ্রীবাস্তব তখন স্ত্রীর মুখটা তুলে ধরে বলেছিল, কি ঝুট বলো? তুমি আমাকে যা বললে তোমার পানি আনতে যাওয়াটা ঝুট, একটা বাহানা মাত্র। আসল মতলব হচ্ছে আমাকে ফেলে পালানো। বয়স্ক প্রবীণ অভিভাবক যেমন সকৌতুকে হাসি মুখে শিশির অসংখ্য অন্যায় উপেক্ষা করে, তেমনি একটা ভাব ফুটে উঠেছিল অর্জুন শ্রীবাস্তবের মুখে। স্নিগ্ধ হেসে হেসে বলেছিল, না, মাথাটা তোমার একেবারে খারাপ হয়ে গেছে নয়না, ডাক্তারের কাছে আর না নিয়ে গেলেই নয়। অর্জুন শ্রীবাস্তবের কথা শেষ হয়েছে কি হয়নি, হঠাৎ এক কাণ্ড করে বসে নয়না। স্বামীকে নিজের বন্ধন থেকে মুক্ত করে দিয়ে শটান দাঁড়িয়ে পড়েছে। তারপর অর্জুনের চোখে চোখ রেখে বলেছে, আমার শীত খারাপ হয়েছে। হাসতে হাসতে ঘাড় হেলিয়ে অর্জুন শ্রীবাস্তব বলেছে, হ্যাঁ জরুর। এবার সমস্ত পরিবেশ ভুলে গিয়ে আত্মবিস্মৃতির মতো নয়না শ্রীবাস্তব চিৎকার করে উঠেছিল, আমার শীত খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার শীত খারাপ হয়ে গেছে? তাহলে তাহলে কি? অর্জুন শ্রীবাস্তবের মুখ থেকে হাসিটা তখনও বিলীন হয়ে যায়নি। 3 রোজ আগেই এলাহাবাদ স্টেশনে একটি ট্রেনে তুমি আমাকে তুলে দিয়ে সরে যেতে চেয়েছিলে না? বলো, সেটা মিথ্যে, ঝুট? নয়নার চোখ যেন জ্বলছিল। দূরে নিজের সিটটিতে বসে একটা চমকপ্রদ রহস্য নাটকের সংলাপ শুনছিলাম যেন। নয়নার শেষ কথাগুলো কানে যেতেই মনে হয়েছিল মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঠান্ডা একটা স্রোত দুরন্ত বেগে শিরশিরিয়ে নেমে গেল। লক্ষ্য করেছিলাম অর্জুন শ্রীবাস্তবের মুখ থেকে একটু আগের হাসিটুকু দপ করে নিভে গেছে। নয়না শ্রীবাস্তব থামেনি, সমানে বলে যাচ্ছিল, সেদিন সেই কুলিটা যদি তোমাকে খুঁজে বার না করতো, আমার কপালে কি ছিল? স্তিমিত সুরে অর্জুন শ্রীবাস্তব বলে যাচ্ছিল, কি বলছো, তার মাথা মুন্ডু নেই। নাও, আর দাঁড়িয়ে থাকতে হবে না, বসো। নয়না শ্রীবাস্তব বসেনি। হঠাৎ স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়ে আবার ফোপাতে শুরু করেছিল। 10 রোজ আগে হাভেলি থেকে কেন আমাকে নিয়ে বেরিয়েছিলে বলো? কেন কেন? তোমার ইচ্ছেতে কি ছিল বলো তো? ইচ্ছে আবার কি? স্ত্রীকে 2 হাতে পায়ের কাছ থেকে তুলে এনে নিজের পাশে বসিয়েছিল অর্জুন শ্রীবাস্তব। তারপর আশ্বাসের সুরে বলেছিল, কোনো খারাপ ইচ্ছে নেই নয়না, হাভেলি থেকে তো বেরোতে পারো না, তাই একটু দেশ ঘুরতে বেরিয়েছি তোমাকে নিয়ে। না না, অবুঝের মতো মাথা নাড়তে নাড়তে কান্না এবং ত্রাসে বিকৃত ভারী গলায় নয়না শ্রীবাস্তব বলেছিল, ঘুরতে বেরোনোটা সত্যি নয়, তুমি আমার জীবন বরবাদ করে দিতে চাও। লেকিন কি? আমি তো মাত্র এইটুকুই বলতে পেরেছিল নয়না শ্রীবাস্তব। তারপরে স্বরটা রুদ্ধ হয়ে গেছিল। অর্জুন শ্রীবাস্তব আবার প্রশ্ন করেছে, তুমি কি? আমার বাপের বাড়ির দেশের সেই ছেলেটা রাজীব শর্মা, তার সঙ্গে কোনো সম্পর্কই রাখিনি। আমার শাদীর পর তোমার কাছে চলে এলাম। আমার সঙ্গে দেখা করতে সে তোমার হাভেলিতে আসতো। তোমাকে তো সবই বলেছি। রাজীব আমাকে একদিন শাদী করতে চেয়েছিল, আমাকে না পেয়ে খেপে গেছে। সে যদি খেপে যায়, আমার কি কসুর বলো? আমার কি কসুর? কেন তুমি আমার জিন্দগি নষ্ট করে দিতে চাও? অনুচ্চ চাপা গলায় অর্জুন শ্রীবাস্তব বলেছিল, রাজীবই তোমাকে শুধু শাদী করতে চেয়েছিল, তুমি তাকে চাওনি? আমার কুঁয়ারি জীবন কি চেয়েছিলাম সে কথা আমি ভুলে গেছি। বিলকুল ভুলে গেছো? হ্যাঁ, দূরে বসে লক্ষ্য করছিলাম অর্জুন শ্রীবাস্তবের চোখ দুটো দপ করে জ্বলে উঠেছে, আর তার মুখে পৃথিবীর সবটুকু অবিশ্বাস আর ঘৃণা যেন মাখানো। এই মুহূর্ত মাত্র
তারপরে মুখটা আবার কোমল হয়ে গেছে তার, চোখ দুটো যেন স্নেহবৎসল। স্ত্রীর দিকে তাকিয়ে স্নিগ্ধ গলায় বলেছে, আর কথা নয়, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। বিচিত্র এই দম্পতি কিন্তু বোম্বাই পর্যন্ত যায়নি। তার কিছু আগেই একটা স্টেশনে তারা নেমে গেছে। মনে পড়ে অর্জুন শ্রীবাস্তব আর নয়না শ্রীবাস্তব নেমে যাওয়ার পরও তাদের ভাবনা আমায় আচ্ছন্ন করে রেখেছিল। তা আচার আচরণ এবং চোখে মুখের প্রতিক্রিয়া আমার হাতে কিছু বিচ্ছিন্ন সূত্র তুলে দিয়েছিল। মাঝখানের ফাঁক ফোকরগুলো কল্পনা দিয়ে রিপু করে সেই সূত্রগুলোর সাহায্যে একটা কাহিনী গড়তে চেয়েছিলাম। সেই পুরাতন ত্রিকোণ প্রেমের কাহিনী, যার এক প্রান্তে অর্জুন শ্রীবাস্তব, এক প্রান্তে রাজীব শর্মা, আর তৃতীয় প্রান্তে নয়না শ্রীবাস্তব। নয়নার বিয়ের আগে সম্ভবত ছেলেবেলা থেকেই রাজীবের সঙ্গে তার পরিচয় ছিল। হতে পারে রাজীব তাদের পাশের বাড়ির ছেলে। সেই সুবাদে নয়নাদের বাড়িতে যাতায়াতে বাধা ছিল না। তারা শৈশব কৈশোরটা একসঙ্গেই কেটেছে। তারপর যৌবনের শুরুতে বুকের ভেতরে আবেগের নদী যখন টলমল, পৃথিবী যখন স্বপ্নময়, জীবন যখন রঙিন স্রোতের মতো, তারা দুজনে স্থির করেছিল বিয়ে করবে। কিন্তু অভিভাবকদের আপত্তি ছিল এই অসবর্ণ বিবাহে। একদিন ধুমধামের সঙ্গে নয়না আর অর্জুন শ্রীবাস্তবের বিয়ে হয়ে গেছিল। তারা সুখেই সংসার করছিল। হঠাৎ কিছুদিন পর অর্জুন শ্রীবাস্তবের হাবেলিতে রাজীব শর্মা যাতায়াত শুরু করে। প্রথম প্রথম খুব সম্ভব নয়নার বাপের বাড়ির দেশের লোক বলে আনাগোনা করতে দেখে খুব একটা অসুখী হয়নি অর্জুন শ্রীবাস্তব। তারপর ধীরে ধীরে তার মনের গভীর স্পর্শকাতর জায়গাটায় ছায়া পড়ে। সেই ছায়াটা একদিন অবিশ্বাসের তীব্র সন্দেহের আকার নিয়েছিল। স্বামীর মনের ভাব বুঝতে পেরে রাজীবকে হাবেলিতে আসতে বারণ করে দিয়েছিল সে। তবুও অর্জুন শ্রীবাস্তবের মনের গহন অন্ধকারে কি প্রতিক্রিয়া চলছিল কে বলতে পারে। হয়তো অবিশ্বাস আরো ঘনীভূত হয়েছিল। এর মধ্যেই একদিন স্ত্রীকে নিয়ে দেশ ঘুরতে বেরিয়ে পড়েছিল সে। তারপর এলাহাবাদ স্টেশনে নয়নাকে ট্রেনে তুলে দিয়ে নিজের ট্রেনে উঠতে ভুলে গেছিল। সেদিন একটা কুলি তাকে খুঁজে বার করে নয়নার কাছে পৌঁছে দিয়েছিল। আর একদিন সেই ফ্ল্যাগ স্টেশনে জল আনতে নেমে ট্রেন ধরতে পারেনি অর্জুন শ্রীবাস্তব। সেদিন আমি তাকে ফিরিয়ে এনেছিলাম। মনে পড়ে 7 বছর আগে অস্থির উদ্ভ্রান্ত স্ত্রীর কাছে স্বামীকে পৌঁছে দিতে পেরে মহৎ কাজ করার গর্বে খানিকটা গর্বিত হয়েছিলাম। কিন্তু কিন্তু আজ 7 বছর পরে সেই অভিজ্ঞতার কথা ভাবতে গিয়ে বিপরীত দিক থেকে একটা সম্ভাবনা আমাকে চঞ্চল করে তুলেছে। সঙ্গে সঙ্গে সমস্ত সত্তা স্তম্ভিত হয়ে গেল যেন আমার। পৃথিবীতে বোম্বাইগামী একটি মাত্রই তো ট্রেন নেই। কেই বা বলতে পারে আর কোনো ট্রেনে নয়নাকে তুলে দিয়ে অবিশ্বাসী অর্জুন নিজে হয়তো উঠতেই ভুলে গেছে, অথবা কোথাও জল আনতে নেমে আর ফিরেই আসেনি। হয়তো আজকে আমার এই গল্প পাঠ এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই গল্পের পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।